হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই প্রিজ্ঞান স্টাডি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা তপতি পাবলিকেশনের ইতিহাসের 1000টি প্রশ্নের সিরিজের সেকেন্ড পার্ট আলোচনা করব। ফার্স্ট পার্টে আমরা 1 থেকে 50টি প্রশ্ন আলোচনা করেছি। এই পার্টে আমরা 51 থেকে 100 পর্যন্ত প্রশ্ন আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্ন, 51 নম্বর কোশ্চেন, আমির খুসরু কার সহকবি ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি, আলাউদ্দিন খলজির সহকবি ছিলেন। আলাউদ্দিন খলজি দিল্লির প্রথম সুলতান, যিনি হচ্ছেন দাক্ষিণাত্য জয় করেছিলেন। তো দিল্লির প্রথম সুলতান হিসেবে কে দাক্ষিণাত্য জয় করেছিল প্রশ্ন যদি হয়, তো অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। এই কারণে আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় দ্বিতীয় আলেকজান্ডারের উপাধি দেওয়া হয়। আলাউদ্দিন খলজিকে। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। এটা প্রশ্ন হয়। মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি। ওকে। আমির খুসরুকে কাওয়ালি জনক বলা হয়, হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। তার বিখ্যাত পুস্তক হচ্ছে নাহসিফির, তুগলকনামা, খাজা ইন উল ফুতুহ। পরে প্রশ্নে যাওয়া যাক। 52 নম্বর কোশ্চেন, বিক্রমশিলা বিহার কে স্থাপন করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ধর্মপাল বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন। পাল সাম্রাজ্যের সময় ভারতের 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহারের নির্মাণ হয়েছিল। তার মধ্যে হচ্ছে বিক্রমশিলা হচ্ছে প্রধান একটি, আর দুটি হচ্ছে নালন্দা ও অদন্তপুরী। এই বিক্রমশিলা 1193 সালে বখতিয়ার খলজি ধ্বংস করেছিলেন। বিক্রমশিলা 1193 সালে কে ধ্বংস করেছিলেন? বখতিয়ার খলজি। ওকে। পরে প্রশ্ন, 53 নম্বর কোশ্চেন, বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আলাউদ্দিন বাহমান শাহ। আলাউদ্দিন বাহমান শাহ বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 54 নম্বর কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন সি, সেলুকাসকে পরাজিত করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ শাসক ধর্মানন্দকে পরাজিত করেন এবং 322 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্র দখল করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে চন্দ্রগুপ্তকে সমর্থন করেছিলেন চাণক্য বা কৌটিল্য নামের একজন পণ্ডিত ব্যক্তি। চন্দ্রগুপ্তের রাজত্বকালে গ্রিক রাষ্ট্রদূত মেগাস্তিনিস ভারত সফর করেন। পরে প্রশ্ন, 55 নম্বর কোশ্চেন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ, সিরাজউদ্দৌলা। এরপর ইস্ট ইন্ডিয়ান কোম্পানির শাসন শুরু হয়। 56 নম্বর কোশ্চেন, সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ, সন্ন্যাসী বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন। সন্ন্যাসী বিদ্রোহ 1855 থেকে 56 সাল পর্যন্ত ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় ইংরেজদের সাথে সংগঠিত হয়েছিল। 57 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? অপশন এ, বিপিন চন্দ্র পাল। অপশন বি, ফিরোজ শাহ মেহতা। অপশন সি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন ডি, গোপাল কৃষ্ণ গোখলে। এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, বিপিন চন্দ্র পাল নরমপন্থী নেতা ছিলেন না, ইনি ছিলেন চরমপন্থী নেতা। বাকিগুলো ছিল নরমপন্থী নেতা। তো এখানে আমরা একটা কাজ করব, যে চরমপন্থী যেগুলো নেতা আছে সেগুলো নাম মনে রাখবো, কারণ এদের সংখ্যাটা কম আছে নরমপন্থী থেকে। ঠিক আছে? তো এগুলো মনে রাখলেই আমরা অপশন টেস্টের মাধ্যমে রাইট অ্যান্সার করতে পারবো। তো চরমপন্থী নেতা কে কে ছিলেন সেগুলো আমরা দেখে নিই। প্রথমে মনে রাখবো আমরা লাল, এগুলো কিন্তু চরমপন্থী নেতা। লাল, বাল, পাল। ওকে। লাল থেকে লালা লাজপত রায়, বাল থেকে হচ্ছে বাল গঙ্গাধর তিলক, আর পাল থেকে হচ্ছে যেটা আমরা দেখলাম বিপিন চন্দ্র পাল। আর কে ছিলেন? অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। আর কে ছিলেন? রাজনারায়ণ বসু। কে? রাজনারায়ণ বসু। আরেকজন ছিলেন অশ্বিনী কুমার দত্ত। কে ছিলেন? অশ্বিনী কুমার দত্ত। ঠিক আছে? এগুলো আমরা নাম মনে রাখবো, তাহলে আমরা অপশন টেস্টের মাধ্যমে রাইট অ্যান্সার করতে পারবো। 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস দুভাগে বিভক্ত হয়। একটি হচ্ছে নরমপন্থী আর একটি হচ্ছে চরমপন্থী। এই অধিবেশনে সভাপতিত্ব করেন নরমপন্থী নেতা রাসবিহারী বসু, রাসবিহারী ঘোষ বা রাসবিহারী বসু। ওকে। তো রাসবিহারী ঘোষ কি ছিলেন? নরমপন্থী নেতা ছিলেন।
এখান থেকে একটা কোশ্চেন আমরা জানতে পারলাম। ওকে, 18 নম্বর কোশ্চেন, রাওলাট আইন কোন সালে পাস হয়? সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1919 সালে রাওলাট আইন পাস হয়। এই রাওলাট আইনকে কালো আইন বলা হয়েছে, কারণ হচ্ছে এই আইনের মাধ্যমে ভারতীয়দের ন্যায় বিচার লাভের অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছিল, এই কারণে একে কালো আইন বলা হয়েছে। 59 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ সুচেতা কৃপালিনী, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন ডি ইন্দিরা গান্ধী। এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি সরোজিনী নাইডু। ইনি 1925-এর কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন। কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন। ওকে, এনি বেসান্ত, ইনি হচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এনি বেসান্ত কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এখানে ভারতীয় হিসেবে প্রথম হচ্ছেন সরোজিনী নাইডু, কিন্তু হচ্ছে যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ভারতীয় বাদ দিয়ে, তাহলে হয়ে যাবে এনি বেসান্ত। ইনি 1970 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। ওকে, এনি বেসান্ত থিওসফিতে বক্তৃতা দেওয়ার পর তাকে বিশ্ব শিক্ষকের মর্যাদা দেওয়া হয়। 1898 সালে এনি বেসান্ত বারাণসীতে সেন্ট্রাল হিন্দু কলেজ প্রতিষ্ঠা করছেন। এটি পরবর্তী মদন মোহন মালব্যকে তিনি দান করে দেন এবং তিনি এটি বেনারস হিন্দু কলেজে রূপান্তর করেন। পরের প্রশ্নে যাওয়া যাক। 60 নম্বর কোশ্চেন, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? রাইট অ্যান্সার হবে অপশন সি ডেরোজিও। 1828 সালে ডেরোজিওর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় একাডেমিক অ্যাসোসিয়েশন। এর উদ্দেশ্য ছিল কুসংস্কার, অন্ধবিশ্বাস দূরীকরণ। 2 নম্বর হচ্ছে বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদীর প্রসার। 3 নম্বর হচ্ছে সাহিত্য ও স্বদেশপ্রেম ইত্যাদি বিষয়ে বিতর্ক ও আলোচনা করা। তো একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ডেরোজিও 1828 সালে। 61 নম্বর কোশ্চেন, ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1913 সালের নাগাদ কে করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন সি রাসবিহারী বোস। 62 নম্বর কোশ্চেন, আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে অপশন বি হরদয়াল। গদর পার্টি প্রাথমিকভাবে প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন নামে পরিচিত। এটি গঠিত হয়েছিল 1913 সালের 15 জুলাই। এটি কোথায় গঠিত হয়েছিল? আমেরিকা যুক্তরাষ্ট্রে। 63 নম্বর কোশ্চেন, ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ গুরু সদয় দত্ত। গুরু সদয় দত্ত ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন। 1932 সালে গুরু সদয় দত্ত ব্রতচারী আন্দোলন গড়ে তোলেন। এটি ছিল আধ্যাত্মিক ও সমাজ উন্নয়নের জন্য আন্দোলন। 64 নম্বর কোশ্চেন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? কাকে বলা হয় সীমান্ত গান্ধী? সঠিক অ্যান্সার হবে অপশন বি আব্দুল গফফর খানকে। ইনি প্রথম অভারতীয় যিনি হচ্ছেন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1987 সালে। 65 নম্বর কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন? কে দায়িত্ব তুলে দিয়েছিল আজাদ হিন্দ ফৌজের? সঠিক অ্যান্সার হবে অপশন এ রাসবিহারী বোস। 1942 সালে 21 সেপ্টেম্বর রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। পরবর্তীকালে রাসবিহারী বসু এই দায়িত্ব সুভাষচন্দ্রের হাতে তুলে দেন। সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের পুনঃস্থাপন করেন 1943 সালের 21 অক্টোবর। ওকে, 66 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে লাহোর অধিবেশন। 1929 সালে 1929 সালের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়। এটা আমরা আগেও ডিসকাস করেছি। তো 1929 সালে 19শে ডিসেম্বর কি হচ্ছে? লাহোর অধিবেশনে এই সংগঠনটি অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি ছিলেন কে? জওহরলাল নেহেরু। সুলপানি কোন যুগে প্রসিদ্ধ শিল্পী ছিলেন? কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন সুলপানি? সঠিক অ্যান্সার হবে অপশন ডি সেন যুগের
সুলপানি হচ্ছেন প্রসিদ্ধ শিল্পী ছিলেন। 68 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না? সঠিক অ্যান্সার হবে অপশন সি, মোহনলাল। 69 নম্বর কোশ্চেন, ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তন কে করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ওয়ারেন হেস্টিংস সিভিল সার্ভিসের প্রবর্তন করেন। ভারতের সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করেছিলেন ওয়ারেন হেস্টিংস, কিন্তু লর্ড কর্নওয়ালিস এটিকে সংস্কার, আধুনিকরণ আর তারপরে হচ্ছে যুক্তিযুক্ত করে তোলেন। তাই লর্ড কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয়। তো প্রশ্ন যদি হয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়, তো অ্যান্সার হতো লর্ড কর্নওয়ালিস। আর সিভিল সার্ভিস শুরু করেন কে করেন? ওটা ওয়ারেন হেস্টিংস। বুঝা গেছে? 70 নম্বর কোশ্চেন, দিল্লি কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন সি, বটুকেশ্বর দত্ত। এটি কবে বোমা নিক্ষেপ করা হয়েছিল আইনসভায়, দিল্লি আইনসভায়? 1929 সালের 8ই এপ্রিল। 71 নম্বর কোশ্চেন, চট্টগ্রাম পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ, প্রীতিলতা ওয়াদ্দার। 72 নম্বর কোশ্চেন, কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ্যের সিদ্ধান্ত গ্রহণ করেছিল? সঠিক অ্যান্সার হবে অপশন বি, 1929 সালে। 73 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ভারতের শেষ ভাইসরয় ও স্বাধীন ভারতের প্রথম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতের ভাইসরয় হিসেবে নিযুক্ত হয়েছিলেন 1947 সালের ফেব্রুয়ারি মাসে। এরপর ভারত স্বাধীন হচ্ছে, স্বাধীনতার পর তিনি হয়ে যাচ্ছেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। 74 নম্বর কোশ্চেন, গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন সি, গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ ছিলেন শিখদের দ্বিতীয় গুরু। শিখদের দ্বিতীয় গুরু ছিল গুরু অঙ্গদ। 75 নম্বর কোশ্চেন, 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, বাংলায়। 76 নম্বর কোশ্চেন, কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সূচনা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লর্ড আমহার্স্টের সময়। 3টি ইঙ্গ ব্রহ্মযুদ্ধ হয়েছিল, প্রথম দ্বিতীয় তৃতীয়। প্রথমটি হয়েছিল 1824 থেকে 1826 সাল পর্যন্ত, লর্ড আমহার্স্ট এই সময় গভর্নর জেনারেল ছিলেন। দ্বিতীয়টি হয়েছিল 1852 থেকে 1853 সাল পর্যন্ত, লর্ড ডাফরিন এই সময় গভর্নর জেনারেল ছিলেন। 1885 খ্রিস্টাব্দে তৃতীয়টি হয়, এই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন। 77 নম্বর কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়? সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1857 সালে। 78 নম্বর কোশ্চেন, সমুদ্রগুপ্তের সহকবি কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, হরিসেন। শকাব্দ প্রচলন কে করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কনিষ্ক করেছিলেন। কত সালে এই শকাব্দ শুরু হয়? 78 খ্রিস্টাব্দে। 80 নম্বর কোশ্চেন, কোন সাংবাদিক সর্বত্রভাবে নীল বিদ্রোহকে সমর্থন বা সহায়তা করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হরিশ মুখার্জি। তো নীল বিদ্রোহটি কেন হয়েছিল? ব্রিটিশ নীলকরদের নীল চাষের বিরুদ্ধে 1859 থেকে 60 সাল পর্যন্ত কৃষকদের একটি বিদ্রোহ ছিল, নীল বিদ্রোহ। বেসিক্যালি নীল চাষ করা হতো নীল রঞ্জক প্রস্তুত করার জন্যই। এই নীল রঞ্জকটি ইংরেজরা তাদের বস্ত্রশিল্পে ব্যবহার করত, নীল রঞ্জকটি ইউজ করতো তারা, যার ফলে তারা চাষিদের কী করতো, ফোর্সফুলি তাদের নীল চাষ করতে বাধ্য করাতো এবং তাদের মজুরিও কম দিত। আর নীল চাষের ফলে জমির উর্বরতা ক্ষমতা কমে যেত, জমির উর্বর যে শক্তি ছিল উর্বর শক্তিও কমে যেত। ঠিক আছে, এই কারণে চাষিরা ক্ষুব্ধ হয়ে নীল বিদ্রোহ শুরু করে। এরপর দীনবন্ধু মিত্র তার নীল দর্পণ নাটকে চাষিদের এই দুর্দশার কথা তুলে ধরেছিল। পরবর্তী এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে এখান থেকে আমরা আরেকটা কোশ্চেন জানতে পারছি,
যে মাইকেল মধুসূদন দত্ত কোন নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন? সেই নাটকটি হচ্ছে নীল দর্পণ নাটক, আর এটি কে লিখেছিলেন? দীনবন্ধু মিত্র। এরপর কি হচ্ছে, 1860 সালে নীল আইন পাস হচ্ছে। 59 সালে তো কি হলো, নীল বিদ্রোহ শুরু হচ্ছে। এটা 1860 সালে গিয়ে নীল আইন পাস হচ্ছে একটি। এই আইনের দ্বারা চাষিদের নীল চাষ করতে বাধ্য করা যাবে না। এই আইনে কি বলা হচ্ছে, চাষিদের নীল চাষ করতে বাধ্য করা যাবে না। এর ফলে বাংলায় নীল চাষ দ্রুত হ্রাস পায়, কিন্তু বিহারে তা অব্যাহত থাকে। এর পরবর্তীতে কি হচ্ছে, গান্ধীজি আসছে। গান্ধীজি 1917 সালে বিহারের চম্পারণ অঞ্চলে চম্পারণ আন্দোলন শুরু করছে। এই চম্পারণ আন্দোলনটি কী ছিল? নীল চাষের বিরুদ্ধে আন্দোলন। ঠিক আছে, তো এটিই ছিল গান্ধীজির প্রথম অহিংস আন্দোলন। তো আমরা এটা পড়েছি যে চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল, আমরা প্রথম ক্লাসে এমসিকিউ ডিসকাস করেছি। তো যারা ক্লাসটি করেনি অবশ্যই করো ওটা। 81 নম্বর কোশ্চেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে লিখেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। 82 নম্বর কোশ্চেন, আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, কে বলেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, স্বামী বিবেকানন্দ। 83 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যার বাংলা নাম হচ্ছে ভারত সভা, এটি 1876 সালে কলকাতায় স্থাপন করা হয়। স্থাপন কে করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং তার বন্ধু আনন্দমোহন বোস। এটি ব্রিটিশ ভারতের প্রতিষ্ঠিত প্রথম জাতীয়তাবাদী সংগঠন। পরের প্রশ্নে যাওয়া যাক। 84 নম্বর কোশ্চেন, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ, বারীন্দ্র ঘোষ। এটি কবে গঠিত হয়েছিল? এটি 1906 সালে কলকাতা প্রতিষ্ঠিত হয়। 85 নম্বর কোশ্চেন, বাংলার ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান, কে বলেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। 86 নম্বর কোশ্চেন, ভারতে মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নবাব সলিমুল্লাহ। মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে 1906 সালে। মুসলিম লীগের 3জন প্রতিষ্ঠাতা হলেন নবাব সলিমুল্লাহ, খাজা সলিমুল্লাহ, নবাব মহসিন উল মুলক। এছাড়া আরও ছিলেন, কিন্তু এরা হচ্ছে প্রধান। তো এই তিনটে নাম মনে রাখবে, নবাব সলিমুল্লাহ, খাজা সলিমুল্লাহ এবং নবাব মহসিন উল মুলক। 87 নম্বর কোশ্চেন, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রামমোহন রায়কে। গোপালকৃষ্ণ গোখলে রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলেছেন। রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম বাংলা ভাষায় সাপ্তাহিক সংবাদপত্র শুরু করেন। এই সংবাদপত্রের নাম হচ্ছে সংবাদ কৌমুদ। সংবাদ কৌমুদ। 88 নম্বর কোশ্চেন, বন্দে মাতরম কে রচনা করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম রচনা করা হয়েছিল সংস্কৃত বাংলা মিশ্রিত ভাষায়। এটি 1872 সালে আনন্দমঠ উপন্যাসের অন্তর্নিহিত গান একটি। এই উপন্যাসের গানটি প্রথম গেয়েছিলেন ভবনন্দ নামে একজন সন্ন্যাসী। এই গানটি সুর দিয়েছিলেন যদুনাথ ভট্টাচার্য এবং বন্দে মাতরম গান গাইতে সময় লাগে 65 সেকেন্ড। তো বন্দে মাতরম গাইতে যদি 65 সেকেন্ড সময় লাগে, তো আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন গাইতে কত সময় লাগে? সেটি গাইতে সময় লাগে 52 সেকেন্ড। জাতীয় সঙ্গীত। 89 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এও হিউম। এও হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কত সালে? 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় তখন ভাইসরয় কে ছিল? তখন ভাইসরয় ছিল লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন সেই সময় ভাইসরয় ছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন 90 নম্বর কোশ্চেন, জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, যতীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় থেকে জ্যোতি, এভাবে মনে রাখবা। জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন যতীন্দ্রনাথ ঠাকুর। 91 নম্বর কোশ্চেন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ, সতীশচন্দ্র বসু।
92 নম্বর কোশ্চেন, 19 শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ শহীদ আহমেদ খান। 93 নম্বর কোশ্চেন, আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি চিত্তরঞ্জন দাস। 94 নম্বর কোশ্চেন হচ্ছে, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত কি ছিলেন? চরমপন্থী দলের নেতা ছিলেন। কংগ্রেসের চরমপন্থী দলের নেতা গিয়েছিলেন অশ্বিনী কুমার দত্ত। তিনি হচ্ছেন স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন। এখানে আমি তোমাদের জন্য কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করেছি বিভিন্ন সংগঠন ও তার প্রতিষ্ঠা সম্পর্কে। অভিনব ভারত এর প্রতিষ্ঠাতা হলেন ভিডি সাভারকার। কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি? 1904 সালে। স্থান হচ্ছে পুনার। অনুশীলন সমিতি, যেটা আমরা একটু আগে পড়লাম, অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতাকে সতীশ চন্দ্র বসু। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1902 সালে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল। ঢাকা অনুশীলন সমিতি, অনুশীলন সমিতি আরেকটি হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি। এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1907 সালে। স্থানটি হচ্ছে ঢাকায়। আর এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস। স্বদেশ বান্ধব সমিতি, এটাও আমরা দেখলাম 1905 সালে প্রতিষ্ঠিত হয়। এটি কোথায় হয়েছিল? বাংলাদেশের বরিশালে। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অশ্বিনী কুমার ঘোষ। অশ্বিনী কুমার দত্ত, অশ্বিনী কুমার দত্ত। আর হচ্ছে ভারত নৌজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং। ভারত নৌজওয়ান সভা প্রতিষ্ঠা করেন ভগৎ সিং। প্রতিষ্ঠিত হয়েছিল 1926 সালে লাহোরে। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন, এটি কে প্রতিষ্ঠা করেন? চন্দ্রশেখর আজাদ। কোথায় প্রতিষ্ঠিত হয়? দিল্লিতে 1928 সালে। ওকে, তো এইটাও তোমরা মনে রাখবে। 95 নম্বর কোশ্চেন, চিরস্থায়ী ব্যবস্থা নিম্নলিখিত ব্যবস্থার বৈশিষ্ট্য। নিম্নলিখিত কোন ব্যবস্থার বৈশিষ্ট্য? অপশন এ জমিদারি ব্যবস্থা, অপশন বি মহলবাড়ি ব্যবস্থা, অপশন সি রাওয়াতওয়ারি ব্যবস্থা, অপশন ডি উপরে কোনোটি নয়। এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ জমিদারি ব্যবস্থা। জমিদারি ব্যবস্থা ছিল, এখানে হচ্ছে সরকার নিজে থেকে কর আদায় করবে না। এখানে জমিদারের দায়িত্ব থাকবে কর আদায় করার, মানে খাজনা আদায় করার দায়িত্ব কার থাকবে? জমিদারের হাতে থাকবে। এই ব্যবস্থাটি কে চালু করেছিলেন? লর্ড কর্নওয়ালিস চালু করেছিলেন। 96 নম্বর কোশ্চেন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৌশলের গ্রহণের সঙ্গে কার নাম যুক্ত? কার নাম যুক্ত? সঠিক অ্যান্সার হবে অপশন সি প্রশান্ত চন্দ্র বহলান বিশের নাম যুক্ত। 97 নম্বর কোশ্চেন, দিল্লি সুলতানির একজন বিখ্যাত কবির নাম করুন যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। তো এটা আমরা প্রথম দিকে ডিসকাস করেছি, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে অপশন ডি আমির খুসরোকে বলা হয়। আমির খুসরোকে আর কি বলা হয়? কাওয়ালি জনক বলা হয়। 98 নম্বর কোশ্চেন, একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিনয় বসু। 99 নম্বর কোশ্চেন, তরাইনি যুদ্ধ মোহাম্মদ ঘুরি এবং নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল? সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ রানা সঙ্গ, অপশন বি রানা প্রতাপ, অপশন সি পৃথ্বীরাজ চৌহান, অপশন ডি রানা হাম্বির দেব। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পৃথ্বীরাজ চৌহান। তরাইনি যুদ্ধ মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। তরাইনি যুদ্ধ দুবার হয়েছিল, 1191 সালে, আরেকটি হয়েছিল 1192 সালে। 1191 যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে এবং 1192 যুদ্ধে সব দিক থেকে পরাস্ত করে মোহাম্মদ ঘুরি জয়লাভ করে। এখান থেকে তরাইনি যুদ্ধ সমাপ্তি হয়। 100 নম্বর কোশ্চেন, আজকে আমাদের লাস্ট কোশ্চেন, মাতৃক ভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন? কে জারি করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ লর্ড লিটন। এটা আমরা আগের ক্লাসে এই কোশ্চেনটা আমরা করেছিলাম। লর্ড লিটন মাতৃভাষা সংবাদপত্র আইন জারি করেছিলেন। এই আইনের দ্বারা তিনি হচ্ছে সরকারের বিরুদ্ধে মানে অনৈতিক কথা বলার জন্য তিনি এই আইনটি প্রণয়ন করেন। সরকারের বিরুদ্ধে কোনো অনৈতিক কথা বলা যাবে না, এই কারণে তিনি আইনটি প্রচলন করেছিলেন। কত সালে আইনটি শুরু করেন? 1778 খ্রিস্টাব্দে 1778 খ্রিস্টাব্দে মাতৃভাষা সংবাদপত্র আইন প্রণয়ন করেন এবং এটি পরে বাতিল কে করছে? লর্ড রিপন 1881 সালে।
ঠিক আছে, তো এখান থেকে শেষ করছি ক্লাসটি। তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের পার্টে।